আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হবেন প্রধান বিচারপতি, তবে জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে করতে হলে প্রয়োজন হবে সংবিধান সংশোধন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর প্রধানমন্ত্রীর পরামর্শে নয়, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার ওই বৈঠকে থাকবেন বিরোধী দলীয় নেতা অথবা উপনেতা। ইমরুল হাসানের রিপোর্ট। বর্তমান সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার সম্পূর্ণভাবেই রাষ্ট্রপতির হাতে, তবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে কিনা এমন কোনো বিধান ছিল না। এমন পরিস্থিতিতে রোববারের ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই করতে হবে প্রধান বিচারপতি। তবে বিএনপির প্রস্তাব ছিল জ্যেষ্ঠ দুইজনের মধ্য থেকে নিয়োগের। আলোচনা শেষে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে বিষয়টি, এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর্টিকেল 96 অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন, তারা বাদ যাবে, এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। আর জরুরি অবস্থা জারির বিষয়ে ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকে ঐকমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোন প্রক্রিয়া জারি হবে সে অমীমাংসিত বিষয় ফয়সালা হয় এদিন। সিদ্ধান্ত হয় শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে জারি করা হবে না জরুরি অবস্থা। যিনি প্রধানমন্ত্রী, ক্যাবিনেট তো সে একই দলের, সুতরাং এখানে বলবর বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম জামাতের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে, বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়া হবেন সেই বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কয়েকটি দল ভিন্ন ভিন্ন মত দেয়। সব মিলিয়ে মঙ্গলবার নতুন প্রস্তাবনা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পাওয়া ছাড়া এনসিপির সামনে কোনো বিকল্প নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানিয়েছেন, শাপলা ধানের শীষ, পাটের পাতা ও 4 তারকা দিয়ে জাতীয় প্রতীক তৈরি, তাই নির্বাচন কমিশন চাইলেই শাপলা প্রতীক এনসিপিকে দিতে পারে। নৌকা প্রতীকের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নৌকা প্রতীক তফসিল থেকে বাতিলের সুপারিশ করা হয়েছে। বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী বিতর্কিতদের বাদ দিয়ে নির্বাচন কমিশনের নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত বলেও মনে করেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না।
এনসিপি গণঅভ্যুত্থানে তৈরি হওয়া দল মন্তব্য করে এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফের ভয় সংস্কৃতি, প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। সব ষড়যন্ত্র রুখে দিবে ছাত্র জনতা। তিনি হুঁশিয়ারি করেন, আর ফ্যাসিবাদ চলবে না, বাংলাদেশকে নতুন দেশ হিসেবে গড়ে তুলতে চায় এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশ করতে জুলাই পদযাত্রার ১৩তম দিনে ঝালকাঠির কর্মসূচিতে এসব কথা বলেন এনসিপি প্রধান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে পিরোজপুরে পথসভা ও পদযাত্রায় যোগ দেন এনসিপির তরুণ নেতারা। এ সময় নাহিদ বলেন, দেশের মানুষ আর খুন, চাঁদাবাজি, নৈরাজ্যে ফিরে যেতে চায় না, তাই সংস্কার ছাড়া অর্থবহ নির্বাচন হবে না। তিনি বলেন, দেশ করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। যেই দুর্নীতি, যেই চাঁদাবাজি, যেই মাফিয়ার সিস্টেম, সেই সিস্টেমকেও বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই। বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। এনবিআরের কর্মকর্তাদের ওপর সরকারের আস্থায় চিট ধরেছে এবং রাজস্ব আদায় বৃদ্ধি ও ভালো আচরণের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। আন্দোলনের এক পর্যায়ে ট্যাক্স আদায় বন্ধ করে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, এই সংক্রান্ত অধ্যাদেশে কিছু চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনের সুপারিশ করা হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ২৯ জুন ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ২ মাস ধরে চলা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরদিন সরকারের তরফ থেকে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটি। সেই কমিটি ৫ দফা বৈঠক করে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে। রোববার সকালে সচিবালয়ে তাদের কার্যক্রমের অগ্রগতি জানান কমিটির প্রধান। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। এনবিআর ২ ভাগ করার জন্য দেয়া অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। বলেন, যে কোনো খসড়া অনুমোদনের আগে এখন থেকে আরও সতর্ক থাকবে উপদেষ্টা পরিষদ। এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত সচিব কে হবে? এই জন্য একটা নীতিমালা করতে হবে, এই যোগ্যতা থাকে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, এনবিআরের আন্দোলনে অংশ নেয় অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু, চাকুরি থেকে অব্যাহতি এবং বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে, কিন্তু আমি মনে করি না যে আন্দোলনের জন্য তাদের এই দুদকের এগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। চট্টগ্রাম কাস্টমারদের তালা লাগিয়ে এনবিআরের সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি? কার প্ররোচনায় কিভাবে করতে আমরা সেটা জানি না, সেটা আমরা জানতেও চাই না। কিন্তু সেটাই হচ্ছে সমস্যা, যে ইয়েকে তো জিম্মি করা যাবে না, অর্থনীতি তো জিম্মি করা যাবে না, সরকারকে তো জিম্মি করা যাবে না। এনবিআরের কর্মকর্তাদের জন্য উপদেষ্টা কমিটির পরামর্শ কি, প্রশ্ন ছিল তার কাছে। এনবিআরের কর্মকর্তারা সরকারের আস্থা হারাইছে, তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয়। ট্যাক্স ও কাস্টমসের কিছু কার্যালয় পরিদর্শন শেষে এ বিষয়ে গঠিত উপদেষ্টা কমিটির প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শত সংস্কার করেও রাজনৈতিক চরিত্রের সংস্কৃতি না বদলালে কোনো সংস্কার কাজে আসবে না। রাজনৈতিক দল করে নির্বাচনে যেতে না চাইলে তাদের প্রেসার গ্রুপ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার বিকেলে চট্টগ্রামের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের রাজনীতিকে যারা কলুষিত করতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অস্থিরতা সৃষ্টির মাধ্যমে যারা বাংলাদেশকে অসহনশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা কঠিন বলে জানিয়েছেন তিনি। 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আপনি রাজনৈতিক দল হবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনের দিকে যেতে চাইবেন না, তা আপনি এক কাজ করেন না, আপনি ওই প্রেসার গ্রুপ হিসাবে কাজ করেন। রাজনীতি করার দরকার কি? এবছর কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি এবং অভ্যুত্থান পরবর্তী নানা চ্যালেঞ্জ থাকার পরও 2025 সালে সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবছর থেকে শিক্ষা নিয়ে 2026 সালে আরও সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করা হবে। বাড়ি ভাড়ায় কম খরচ হওয়ায় সরকারিভাবে যাওয়া 4,978 জনকে 8,28,90,183 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। তবে বেসরকারিভাবে যাওয়া কোনো হাজি কোনো অর্থ ফেরত পাবেন না। আর আগামীতে হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। জুলাইয়ের চেতনাকে ধারণ করে জনগণের অধিকার নিশ্চিতে ও দেশ সংস্কারের জন্য কাজ করে যাবে বলে জানিয়েছেন জুলাই ঐক্যের নেতারা। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিনিধি সম্মেলনে সংগঠনটির মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ একথা বলেন। সম্মেলনে গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসররা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জলবায়ু পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের জন্য বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রতিষ্ঠান হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2025 পেল ওয়ালটন। এসডিজি ব্র্যান্ড অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে 3টি ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ড ওয়ালটনকে পুরস্কৃত করা হয়। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ওয়ালটনকে এসব পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।